শাহজাদারা এগিয়ে এলেন এবং কাছে এসে প্রশ্ন করলেন, একা কেন? শাহজাদাদের দেখে মুরাদ খান বিচলিত হয়ে উঠলেন। তাকে থামিয়ে দিয়ে শাহজাদা আবার ওই প্রশ্ন করলেন। কপালের ঘাম মুছে মুরাদ খান এর জবাবে বললেন, কি করব হুজুর, আমার পরিবারের আর কোনো পুরুষ মানুষ নেই তো, তাই একা ছাড়া আর। অত্যন্ত তাজ্জব হয়ে শাহজাদা বললেন, সে কি, আপনার অধীনে এক পাল মালি মজুর খাটে, পাহারাদারও বেশ কয়েকজন আছে, আপনি ওদের উপরওয়ালা, হুকুম করলেই তো ওরা এসে হাতে হাতে সামানগুলো ঘরে আপনার তুলে দিত। সংকুচিত হয়ে মুরাদ খান বললেন, তা কি করে হয় হুজুর, এটা আমার নিজের ব্যাপার, ব্যক্তিগত কাজ, ব্যক্তিগত কাজে তো সরকারি লোক নিয়োগ করতে পারি না। শাহজাদা স্তম্ভিত হয়ে গেলেন। হতবুদ্ধ হয়ে তিনি বললেন, তার মানে? সরকারি কাজের জন্যই সরকার থেকে মাহিনা দিয়ে রাখা হয়েছে ওদের, আমার জন্য তা রাখা হয়নি। আমার খেদমতে তাদের লাগাবো কি করে? নিজে যদি মাহিনা দিয়ে নকর রাখতে পারতাম তাহলে সে খেদমত করত আমার। কিন্তু তাই বলে সামান্য কাজটুকু সরকারি লোক দিয়ে করা যাবে না? জরুর যাবে না হুজুর, যেটা আমার হক নয় সেটা আমি নিতে যাব কেন? শাহজাদা অধৈর্য হয়ে বললেন, নিলে তা দেখছে কে, আর বারণই বা করছে কে? মুরাদ খান অবিচলিত কণ্ঠে বললেন, কেউ না দেখলেও তো একজন দেখছেন হুজুর, বারণটাও তিনিই করে রেখেছেন। হারাম হালালের নির্দেশটা তার অজানা কারণ নয়। অপরিসীম বিস্ময়ে শাহজাদা রেজা খানের মুখের দিকে তাকালেন। রেজা খান অস্ফুট কণ্ঠে বললেন, মানিকটা ধুলোই কিভাবে লুকিয়ে থাকে, দেখুন দেখুন। অভিভূত শাহজাদা উত্তেজিত হয়ে উঠলেন। তিনি নির্দেশের সুরে মুরাদ খানকে বললেন, ভেতরে যান, মা বোনেরা যারা আছেন, যে কক্ষে মাল উঠবে সেখান থেকে তাদের অন্য কক্ষে যেতে বলুন, বলুন অন্দরে বেগানা মানুষ আসছে। বলে শাহজাদা গিয়ে একটা বড় গাঁটরিতে হাত লাগালেন। রেজা খানও হাত দিলেন আর একটাতে। তা দেখে মুরাদ খান হৈ হৈ করে উঠলেন। তিনি আর্তকণ্ঠে বলতে লাগলেন, দোহাই হুজুর, দোহাই আপনাদের, আমাকে গুনাহগার করবেন না হুজুর। শাহজাদা শক্ত কণ্ঠে বললেন, আপনি কি চান, আমরা গুনাহগার হই? হুজুর, মনিবের যারা অহরহ খেদমত করে তাদের কষ্টে এগিয়ে আসা মনিবেরই দায়িত্ব। মনিব তার দায়িত্ব পালন না করলে সে গুনাহগার হবে না। কিন্তু তাই বলে এমন কাজ আপনারা করবেন, মানে আপনাদের মতো খানদানি লোক? কেন, খোলাফায়ে রাশেদিন যা করেছেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে যা করেছেন, তার চেয়ে কোনো হীন কাজ করছি আমরা? না তাদের মর্যাদার কাছে আমাদের এই খানদানির কোনো মূল্য আছে? না না, মানে একই কাণ্ড, একই কাণ্ড। মুরাদ খান ছটপট করতে লাগলেন। গাঁটরিটা কাঁধে তুলতে তুলতে শাহজাদা বললেন, লোক ডেকে এনেও এ কাজটা করে এনে যেত, কিন্তু আমরা জোয়ান মানুষ, সেপাই আদমি, আর কাজটাও স্রেফ এই কয়টি মাত্র মাল একটু ভেতরে দিয়ে দেয়া, এ নিয়ে খামাখা এত হইচই করার গরজটা কি? মুরাদ খান তবুও আপত্তির সাথে বলতে লাগলেন, না না হুজুর, এ হয় না, এ হয় না। শাহজাদা নাখোশ হলেন। ফের তিনি শক্ত কণ্ঠে বললেন, খান সাহেব, আমি মুনিব, আমি আপনাকে যে নির্দেশ দিয়েছি তা পালন না করে আপনি কিন্তু গুনাহগার হওয়ার মাত্রাটা বাড়িয়ে চলছেন। আমি চাই আপনি আমার নির্দেশ পালন করবেন আগে। বাধ্য হয়ে মুরাদ খান অন্দরে ছুটে গেলেন। একটু পরে জানান দিয়ে শাহজাদা ও রেজা খান মাল নিয়ে ভেতরে ঢুকলেন এবং 2-3টি খ্যাপ দিয়ে তামাম কিছু ভেতরে তুলে দিলেন। একদিন রেজা খান হাসছেন। শাহজাদা দাউদ খান এ হাসিতে যোগ না দিয়ে নীরব হয়ে আছেন। কিছুক্ষণ আর তিনি কোনো কথাই বললেন না। তা দেখে রেজা খান ফের হেসে উঠে বললেন, আরে কি হলো, শাহজাদা যে বিলকুল খামোশ হয়ে গেলেন। অন্যমনস্কভাবে শাহজাদা বললেন, জি। ওই আসমানি প্রেমের খবরে শাহজাদা ঘাবড়ে গেলেন নাকি? তবুও শাহজাদা নীরব হয়েই রইলেন। আরও কিছুক্ষণ চুপচাপ থাকার পর শাহজাদা স্থির কণ্ঠে বললেন, চাচা, একটা কথা জিজ্ঞাসা করব, মানে নাখোশ যদি না হন? হাসে থামিয়ে রেজা খান বললেন, কথা? আপনার দিলে সত্যি কি প্রেম মহাব্বত বলে কিছু নেই? কিছুই নেই মানে? একটা সত্যি কথা বলবেন? সত্যি কথা। জিন্দেগিতে আপনি কি কখনো প্রেমে পড়েননি?
এ প্রশ্নের জবাবে রেজা খান শুকনো হাসি হেসে বললেন, পড়িনি মানে? এই তো এখনই এক জলজন্ত প্রেমে পড়ে এলাম। গম্ভীর কণ্ঠে বাধা দিয়ে শাহজাদা বললেন, ওসব কৌতুকের কথা থাক চাচা, যদি নিতান্তই কোনো অসুবিধা না থাকে তাহলে মেহেরবানি করে আমার প্রশ্নের জবাবটা দিন। এবার রেজা খানও গম্ভীর হলেন। তিনি অস্ফুট কণ্ঠে বললেন, শাহজাদা, আপনিও একজন রক্তমাংসের মানুষ। অন্তরের একটা নিজস্ব জগৎ মানুষ মাত্রেরই থাকে। আপনার সাথে পরিচিত হওয়ার পর থেকে আমি বিশেষভাবে লক্ষ্য করেও বুঝতে পারিনি আপনার ভেতরে আসলে ওই জগৎটা আছে কি নেই। যদিও এটা আমার অনধিকার চর্চা, খানিকটা বেয়াদবিও, তবু আমার এই কৌতূহলটা অনেক দিনের। স্রেফ সংকোচের জন্য এই প্রশ্নটা আমি করতে পারিনি। ছোট হুজুর, আজ যখন প্রসঙ্গটা উঠলই তখন প্রশ্নটা না করে মনকে আর প্রবোধ দিতে পারছি না। আপনার অতীত জিন্দেগি সম্বন্ধে খুব কমই জানি আমি। আপনার দিলের বিশালতার জন্যে আপনার এত কাছে এসেছি। দিল যার এত বড়, সে দিলে রস গন্ধ বলে কোনো কিছু থাকবে না, এটা ভাবতে গেলেই আমি পেরেশান হয়ে পড়ি। আরও অধিক শুষ্ক কণ্ঠে রেজা খান বললেন, তার মানে? হর ওয়াক্ত আপনি কাজের মধ্যেই ডুবিয়ে রাখেন নিজেকে। ব্যক্তিগত জীবনে বহিঃপ্রকাশ পাওয়ার লেশমাত্র অবকাশও আপনি কিছু রাখেন না। ওদিকটা কি সত্যিই আপনার নেই, না ইচ্ছে করে ওটা আপনি চেপে রাখেন? যদি কিছু মনে না করেন, এর সঠিক জবাবটা জানতে আমি অত্যন্ত আগ্রহী। অনেক দূর থেকে কথা বলার মতো রেজা খান বললেন, এসব কথা কেন শাহজাদা? ওই যে বললাম, এটা আমার নিদারুণ এক কৌতূহল। আপনি বিব্রত বোধ না করলে আমার কৌতূহলটা নিবৃত্ত হয়, এই আর কি। শাহজাদা, অবশ্য আপনার ইচ্ছের বিরুদ্ধে নিশ্চয় আমি জানতে তা চাইব না। কথায় কথায় প্রশ্নটা দিলে আমার জাগলো বলেই বললাম। কিন্তু রেজা খান ইতস্তত করতে লাগলেন। তা দেখে শাহজাদা দাউদ খান ব্যস্ত কণ্ঠে বললেন, থাক চাচা, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। উনি আমার কৌতূহল থাকা ঠিক নয়। ওসব কথা থাক, আসুন এবার কাজের কথায় আসি। সহকারী সালার রেজা খান এবার অকল্পনীয়ভাবে গম্ভীর হয়ে গেলেন। তার মুখমণ্ডলের তামাম রক্ত আস্তে আস্তে উবে গেল। তার চোখে মুখে নেমে এলো মৃত্যুর মতো করুণ এক ছায়া। দীর্ঘক্ষণ যাবৎ তিনি কথা বলতেই পারলেন না। তা লক্ষ্য করে শাহজাদাও হতভম্ব হয়ে গেলেন। করণীয় ঠিক করতে না পেরে তিনিও চুপচাপ বসে রইলেন। অনেক সময় অতিবাহিত হওয়ার পর দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে রেজা খান বললেন, শাহজাদা, এক মস্ত বড় দুর্বল জায়গায় হাত দিয়েছেন আপনি আমার। ভেবেছিলাম এসব কথা কখনো কারো কাছে বলবো না। অতি কষ্টে যা মাটি চাপা দিয়ে রেখেছি তা কখনো আর খুঁড়ে তুলব না। কিন্তু আপনি এমনই এক ব্যক্তি যার আকিঞ্চন অপূরণ রাখার সাধ্য আমার নেই, কারণ তাতে আমার ব্যথা আরও বাড়বে বই কমবে না। বিপুল বিস্ময়ে অভিভূত হয়ে শাহজাদা বললেন, চাচা, দিল বলে আমারও একদিন একটা কিছু ছিল শাহজাদা, আর তা মস্ত বড়ই ছিল। কিন্তু কত বড় আঘাত যে সে দিলে আমার লাগলো এসে বিনা দোষেই, তা বর্ণনা করে বোঝানোর মতো সাধ্য আমার নেই। লোকে বলে, অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। আপনি ঠিকই ধরেছেন শাহজাদা, আমি এখন বিলকুল সেই পাথরই বনে গেছি। সে কি? আপনি তো শুনেছেন আমি একজন ব্রাহ্মণ সন্তান। শুধু ব্রাহ্মণই ছিলাম না শাহজাদা, একেবারে নৈকস্য কুলীন এক ব্রাহ্মণ সন্তান ছিলাম আমি। সেই ব্রাহ্মণ থেকে আজ আমি রেজা খান, মোহাম্মদ রেজা খান। কোন পরিস্থিতিতে পড়ে যে সেই ভুয়ো কৌলিন্যবাদের মোহমুক্তি ঘটল আমার, আর এই মহান সত্যের সন্ধান পেলাম আমি, সে এক সুদীর্ঘ ইতিহাস। বিপুল আগ্রহে শাহজাদা বললেন, বলেন কি চাচা, সেই ইতিহাসটা তাহলে? হ্যাঁ, সেই কথাই বলছি আমি, শুনুন। নিদারুণ বেদনা ভরে রেজা খান যে কাহিনী বর্ণনা করলেন তার প্রথমাংশের সারমর্ম নিম্নরূপ। স্থানের নাম বীর জাওন, বৃহত্তর রাজশাহী জেলার মান্দা থানায়, কয়েক পাড়ায় বিভক্ত বৃহৎ এক গাঁও। বীরজাওনে বাস করতেন প্রতাপশালী ভূঁইয়া শ্রী নয়নচাঁদ রায়। এককালের একটাকিয়া ভাদুড়ি নামে খ্যাত এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারের বংশধর ছিলেন এই নয়নচাঁদ রায়।
নৈকস্য কুলীন ব্রাহ্মণ, জাত্যাভিমানে ভরপুর নয়নচাঁদ রায় স্বীয় ক্ষমতা মজবুত করার ইরাদায় গৌড়ের তৎকালীন সুলতানের অধীনে কর্মগ্রহণ করেন এবং ফৌজদার পদে বহাল হন। রাজশক্তির সাথে গাঁটছড়া বাঁধার পর নিজ এলাকায় প্রতিপত্তি তার দুর্বার হয়ে ওঠে। ব্রাহ্মণদের মাহাত্ম্য আর প্রাধান্য সুপ্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে তিনি সর্ববিধ ব্যবস্থা এবং পদক্ষেপ গ্রহণ করেন। এতে করে তার গায়ে এবং আশেপাশের ব্যাপক এলাকায় শাস্ত্রজ্ঞ পণ্ডিত এবং উচ্চ শ্রেণীর ব্রাহ্মণদের বসতি নিবিড় হয়ে ওঠে। নিবিড় হয়ে ওঠে অন্যান্য ব্রাহ্মণ এবং উচ্চ শ্রেণীর হিন্দুদের বসতি। প্রশস্ত এলাকা জুড়ে ব্রাহ্মণকুলের বসতি জমজমাট হয়ে ওঠায় নয়নচাঁদের ভূখণ্ডে বা জমিদারিতে ব্রাহ্মণদের দৌরাত্ম্য আকাশচুম্বী হয় এবং ছুতমার্গের বিষবাষ্প তীব্র আকার ধারণ করে। ফলে বৈশ্য ও শূদ্রেরা ব্রাহ্মণদের সংস্পর্শে থেকে ফাঁকে ফাঁকে বসতি স্থাপন করে সংকুচিতভাবে মানবেতর জীবনযাপন করতে থাকে। শাস্ত্র ও ধর্মচর্চা একমাত্র ব্রাহ্মণদের এখতিয়ারভুক্ত আগে থেকেই ছিল। এই আমলে সেটাই ব্রাহ্মণকুলের আরও বেশি কুক্ষিগত হয় এবং শুধু শাস্ত্র পাঠ ধর্মশিক্ষায় নয়, বৈশ্য শূদ্রের জন্য অন্যান্য শিক্ষা দীক্ষাও নিষিদ্ধ হয়ে যায়। ধর্মের একমাত্র সত্ত্বাধিকারী হয়ে এই ব্রাহ্মণেরা বসে বসে বিধান জারি করতে থাকেন এবং অব্রাহ্মণেরা সকলেই সেই বিধান অনুযায়ী জীবনযাপন করতে থাকেন। ব্রাহ্মণদের প্রতি শ্রদ্ধাহীন হওয়া বা তাদের নির্দেশে তিল পরিমাণ অবমাননা করাও রৌরব নরকে যাওয়ার ছাড়পত্র রূপে বিবেচিত হয় এবং পাপিষ্ঠ পাষণ্ড নামে ধিকৃত হয়ে অবমাননাকারীকে জীবদ্দশাতেও কঠোর শাস্তি ভোগ করতে হয়। ব্রাহ্মণকুলের শিরোমণি এ নয়নচাঁদ রায়ের ঘরে একদিন এক ফুটফুটে পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। পিতা নয়নচাঁদ রায়ের নামানুসারে এই পুত্র সন্তানের নাম রাখা হয় কালাচাঁদ রায়। রাজপুত্রের মতো চেহারা আর রাজক্ষণে জন্ম হয় বলে অনেকে তাকে রাজা বা রাজু নামেই ডাকতে থাকেন। কালাচাঁদ তার আসল নাম হলেও কালক্রমে তার এই ডাকনাম রাজুই অধিক প্রতিষ্ঠা লাভ করে। শিশুকাল পেরিয়ে বাল্যকালে পদার্পণ করার কালে কালাচাঁদের পিতা নয়নচাঁদ রায় মৃত্যুমুখে পতিত হন। নয়নচাঁদের মৃত্যুর পরই নয়নচাঁদের জ্ঞাতিবর্গ তার বিষয়বৃত্ত হাত করার ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং কালাচাঁদের প্রতি বৈরী হয়ে ওঠেন। তা দেখে কালাচাঁদের মাতামহ কালাচাঁদ বা রাজুকে নিজ আলয়ে নিয়ে আসেন এবং নিজ তত্ত্বাবধানে লালন পালন করতে থাকেন। কট্টর ব্রাহ্মণ হলেও রাজুর মাতামহ একজন বিদ্যুৎসাহী লোক ছিলেন। ফলে রাজুকে আনার পর থেকেই তিনি রাজুর শিক্ষা দীক্ষার ব্যাপারে বিশেষ আগ্রহী হয়ে ওঠেন। উপযুক্ত শিক্ষকের অধীনে বাঙ্গালা সংস্কৃত ভাষাসহ রাজুকে তিনি ধর্মশাস্ত্র শিক্ষাদানের ব্যবস্থা করেন। বাল্যকাল পেরিয়ে কৈশোরে পদর্পান করার কালেই রাজু উভয় ভাষায় উল্লেখযোগ্য ব্যুৎপত্তি লাভ করেন এবং ধর্মশাস্ত্র আয়ত্ত করে ফেলেন। রাজ সংস্পর্শ এবং রাজকর্ম তৎকালে ক্ষমতা এবং সম্মানের বিশেষ সনদরূপে বিবেচিত হতো। রাজুর পিতা নয়নচাঁদ রায়ও সুলতানের কর্মচারী ছিলেন। সেদিকে নজর রেখে রাজুর মাতামহ রাজুকে ফার্সি ভাষা শিক্ষার সাথে সাথে যুদ্ধবিদ্যা, বিশেষ করে ঘোড় সাওয়ারিতে শিক্ষাদানের সুব্যবস্থা করেন। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে সুলতানের ভর্তুকিপুষ্ট অনেক ওস্তাদেরাই তৎকালে নিজ গৃহে বসে ছাত্রছাত্রীদের ফার্সি ভাষা শেখাতেন। হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের ছেলেমেয়েরাই এ সকল ওস্তাদের কাছে ফার্সি ভাষা শিক্ষা করতে আসত। ফার্সি ভাষা ছাড়াও এইসব শিক্ষকের আগ্রহী ছাত্রছাত্রীদের বাঙ্গালা ভাষাও শেখাতেন। নিকটবর্তী এমনই এক ওস্তাদের কাছে রাজুর মাতামহ কিশোর রাজুকে ফার্সি ভাষা শিক্ষার জন্য প্রেরণ করেন। পাশাপাশি আরেকজন সামরিক ওস্তাদের কাছে রাজুর যুদ্ধবিদ্যা শিক্ষারও ব্যবস্থা করেন তিনি। একবেলা ফার্সি ভাষা শিক্ষা এবং আরেকবেলা অশ্বারোহণ অস্ত্রবিদ্যা শিক্ষা, এই উভয় বিধ শিক্ষায় রাজু একসাথে হাসিল করতে থাকেন। মুসলমানদের কাছে কোনো জাতিভেদ নেই, তাদের কাছে সব মানুষই সমান। সুতরাং এই সমস্ত ওস্তাদের কাছে জাতিভেদের বালাই বা প্রতিবন্ধকতা কিছুই ছিল না। সকল সম্প্রদায়ের ছাত্রছাত্রীর জন্য তাদের দ্বার ছিল উন্মুক্ত। অন্য বিষয়ে না হলেও ফার্সি ভাষা শিক্ষার ক্ষেত্রে উদ্দেশ্য সকল সম্প্রদায়ের ছাত্রছাত্রীরাই এ ওস্তাদের কাছে নির্দ্বিধায় আসত। এভাবে কিছুদিন অতিবাহিত হয়ে গেল। রাজু যে ওস্তাদের কাছে ফার্সি ভাষা শিখেছিলেন
সে ওস্তাদের কাছে একদিন রজনীকান্ত নামের এক শূদ্র এসে হাজির হলেন। সঙ্গে তার কিশোরী এক কন্যা। ঠিক কন্যা নয়, যেন এক বিকাশ উন্মুখ কুসুম। শূদ্রের ঘরে এত রূপ সচরাচর তো নয়, কালে ভদ্রেও দেখা যায় না। মেয়েটির যেমনই গড়ন তেমনই বরণ। রজনীকান্ত নিজেরও সুপুরুষ। প্রথম দর্শনে এই বাপ বেটিকে ব্রাহ্মণ ছাড়া শূদ্র বলে ধারণা করার সাধ্য কারো ছিল না। জড়িত চরণে ভীরু ভীরু চোখে রজনীকান্তের মেয়েটি এসে পিতার পেছনে দাঁড়াল। ওস্তাদ সাহেব এ সময় তালেবে এলেম রাজুকে ফার্সি ভাষার এক নয়া সবক দান করছিলেন। কন্যাসহ রজনীকান্ত এসে আদাব নিয়ে দাঁড়ালে রাজু ও ওস্তাদ উভয়ে চোখ তুলে তাকালেন। মেয়েটির উপর নজর পড়তেই কিশোরকাল উত্তীর্ণ প্রায় রাজু চমকিত হলেন। এত সুন্দরী মেয়ে তিনি তার নিজস্ব পরিমণ্ডলেও দেখেননি। মেয়েটির দিকে এক ধ্যানে পলক খানেক চেয়ে থাকার পর রাজু তার লজ্জাচরিত চোখ দুটি নামিয়ে নিলেন। ওস্তাদ সাহেব আগন্তুককে সবিস্ময়ে প্রশ্ন করলেন, আপনি? রজনীকান্ত সসম্ভ্রমে বললেন, আজ্ঞে আমার নাম রজনীকান্ত, রজনীকান্ত দাস। একটা বিশেষ প্রয়োজনে হুজুরের কাছে আমি এসেছি। ওস্তাদ সাহেব বললেন, বিশেষ প্রয়োজন? আজ্ঞে হুজুর, আমার এই কন্যাটিকে হুজুরের কাছে দিতে চাই। অনুগ্রহ করে একে কিছু বিদ্যা শিক্ষা দিলে আমি বড়ই বাধিত হই। বিদ্যা শিক্ষা মানে? কোন ধরনের বিদ্যা তাকে শিক্ষা দিতে চান আপনি? বাঙ্গালা ভাষা হুজুর। বাঙ্গালা ভাষাটা মেয়ে আমার ভালো করে শিক্ষা করুক, এ আমার কামনা। আপনার বাড়ি? এই তো হুজুর, আপনাদের পেছনে, ওই নমপাড়ায়। তাহলে বাঙ্গালা ভাষা শিক্ষা দেওয়ার জন্যে আমার কাছে এনেছেন কেন একে? অন্য কোনো শিক্ষকের কাছেও তো এই শিক্ষা একে দিতে পারতেন। সে শিক্ষা দেবে হুজুর? আমরা যে জাতিতে ছোট, মানুষদের কাছে সব মানুষের সমান, মানে কোনো জাত বিচার নেই বলেই এসেছি। সেটা তো আপনারাই করেন। আচ্ছা, বিদ্যা শিক্ষা আমাদের জন্য নিষেধ হুজুর। শিক্ষা দেয়া তো দূরের কথা, আমার মেয়ে বিদ্যা শিক্ষা করুক, কোনো হিন্দুই তা মেনে নিতে চাইবে না। বলেন কি? ব্রাহ্মণ ক্ষত্রিয়ের নিচে আমাদের সমাজে আর কারো বিদ্যা শিক্ষা করার বিধান নেই হুজুর। ইদানিং অবশ্য সরকারের হস্তক্ষেপে কিছু কিছু বিত্তশালী বৈশ্যরা একমাত্র ফার্সি ভাষা শিক্ষা করার অনুমতিটা আমাদের সমাজ থেকে পাচ্ছে। ওই ফার্সি ভাষাটুকুই, এর বাইরে শাস্ত্র শিক্ষা তো নয়। বাংলা ভাষা শিক্ষারও কোনো বিধান আমাদের নিচু জাতিকে ওরা দেয় না। তাহলে আপনি আপনার কন্যাকে শিক্ষা দিতে চাইছেন কেন? কি করব হুজুর, কন্যা যে একেবারে নাছোড় পিণ্ডে, লেখাপড়া সে শিখবেই। তাতে আপনার অসুবিধা হবে না? হবে তো অবশ্যই। আর না হোক এজন্য আমাকে এক ঘরে হয়ে থাকতে হবে। কিন্তু কি করব হুজুর, একটি মাত্র আমাদের কন্যা, এর আবদার উপেক্ষা করতে কিছুতেই পারলাম না। ওদিকে আবার এর মাও এরই পক্ষে, তারও জিদ মেয়ে তার লেখাপড়া শিখুক। তাজ্জব! তাই বাধ্য হয়ে একে আপনার কাছে এনেছি হুজুর। অদৃষ্টে যা ঘটে ঘটুক, না হয় দেশান্তরেই হতে হবে শেষ পর্যন্ত, তবে মেয়ে আমার বিদ্যা শিক্ষা করুক। উস্তাদ সাহেব অবাক হয়ে ভাবতে লাগলেন, শিক্ষালাভ মানুষের জন্মগত অধিকার, কিন্তু এ কি এক ভুয়ো বিধান? এ কি এক অযৌক্তিক, অমানবিক, স্বার্থপর সামাজিক অবস্থা? কিছুক্ষণ চিন্তা করার পর তিনি বললেন, সাব্বাস, আপনার এই মনোবল আর মানসিকতার আমি তারিফ না করে পারছি না। শিক্ষালাভ আপনার মানবিক অধিকার। সমাজের মিথ্যা আর অসৎ উদ্দেশ্যপ্রবণ বাধা নিষেধ মেনে নিজের অধিকার থেকে নিজেকে আপনি বঞ্চিত করবেন কেন? কথা তো আমারও সেইটাই হুজুর, আর সেই জন্যে সাহস করে করে এখানে এসেছি। এখন দেখা যাক অদৃষ্টে কি ঘটে। সবই ওই একজনের ইচ্ছা, তিনি যেটা চান তার বাইরে কারো যাওয়ার কোনো উপায় নেই। আজ্ঞে আজ্ঞে। তা নাম কি আপনার মেয়ের? পুষ্প হুজুর, শ্রীমতী পুষ্পরানী। পুষ্প বলেই ডাকি আমরা সবাই। বাহ, বেশ মিষ্টি নাম তো, যোগ্য নাম। আমি জানি চেহারাখানা তো বিলকুল পুষ্পের মতোই। রজনীকান্ত ম্লান হাসি হেসে বললেন, গোবরে পদ্মফুল হুজুর, গরিবের ঘরের আগুন। ওস্তাদ সাহেব বাধা দিয়ে বললেন, আগুন বলছেন কেন? এ তো আল্লাহ তাআলার বিশেষ এক রহমত। সাধনা করে এমন পুষ্প কজন লাভ করতে পারে? তা যাক সে কথা, মেয়ে তো আপনার বেশ বড়সড় হয়ে গেছে। অক্ষর জ্ঞান থেকে শুরু করতে হলে আরও কিছুদিন আগে থেকেই শুরু করা উচিত ছিল। এতদিন তা করেননি কেন? বিপুল উৎসাহ ভরে রজনীকান্ত বললেন, আগে না হুজুর, না। অক্ষর জ্ঞানের উপরেও আরও কিছু পড়া সে শিখেছে। শুনেছি হুজুর, আমাদের শুধু ফার্সি ভাষারই নন,
বাংলা ভাষারও একজন মস্ত বড় পণ্ডিত, তাই হুজুরের কাছেই এনেছি। বাংলা ভাষাটা সে কিছু ভালো করে শিখুক। ওস্তাদ সাহেব বিস্মিত হলেন। তিনি বিস্মিত কণ্ঠে বললেন, বলেন কি, প্রাথমিক শিক্ষা তাহলে ইতোমধ্যে হয়ে গেছে? রজনীকান্ত হেসে বললেন, আজ্ঞে আজ্ঞে, কিছু কিছু হয়েছে। এ শিক্ষা তাকে দিলেন কে? রজনীকান্ত নীরব হলেন। একটু পরে ইতস্তত করে বললেন, ওর মা। ওস্তাদ সাহেব আরও অধিক তাজ্জব হলেন। তাজ্জব কণ্ঠে প্রশ্ন করলেন, ওর মা মানে? পুষ্পর মা? আজ্ঞে হাঁ। পুষ্পর মা লেখাপড়া জানেন? আজ্ঞে কিছু কিছু জানে। আপনি? রজনীকান্ত লজ্জিতভাবে মাথা নিচু করলেন এবং স্মিত হাস্যে বললেন, আমিও ক ব ঠ কিছু দায়ে পড়ে শিখেছি হুজুর। চুরি করে শিখেছি, তবে পুষ্পরানীর জননীর বিদ্যা আমার চেয়ে ঢের বেশি। সে কি, তা তিনি বিদ্যা শিখলেন কোথায়? আবার রজনীকান্ত নীরব হয়ে গেলেন। এরপর তিনি কেবলই ইতস্তত করতে লাগলেন। বুঝতে পেরে ওস্তাদ সাহেব রাজুকে উদ্দেশ্য করে বললেন, ও হাঁ, তুমি একটু ঘরে গিয়ে বসো, এই সবকটা একটু পর আবার পয়লা থেকে শুরু করাবো। পরিস্থিতিটা রাজু ওখানে কাজ করতে পেরেছিলেন। এ কথার সাথে সাথে তিনিও সালাম দিয়ে কিতাবপত্র সহকারে পাশের কক্ষে চলে গেলেন। রাজু গিয়ে পাশের কক্ষে ঢুকলে রজনীকান্ত প্রশ্ন করলেন, ছেলেটি কে হুজুর? ওস্তাদ বললেন, ওর নাম রাজু, একজন ব্রাহ্মণ সন্তান, অত্যন্ত সৎস্বভাবের ছেলে, যেমনই বিনয়ী তেমনই সহজ সরল, সব রকম ৭-৫-এর বাইরে এই ছেলে। ওকে নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। ও আচ্ছা, তা কি ব্যাপার, পুষ্পরানীর জননী? বলছি হুজুর, বলছি। বলেই তিনি পুষ্পকে উদ্দেশ্য করে বললেন, তুই একটু ওই বারান্দায় গিয়ে দাঁড়া, ডাক দিলে আসিস। পুষ্পরানী বারান্দায় চলে গেল। রজনীকান্ত ওস্তাদের দিকে মুখ ফিরিয়ে বললেন, মেয়ে আমার এসব কথা সবই জানে প্রায়, তবু তার সামনে এসব নিয়ে আলোচনা করা ঠিক নয় হুজুর। ও আচ্ছা, তা ব্যাপারটা কি? বলবো হুজুর। মেয়েকে যখন আপনার কাছে বিদ্যা শিক্ষার জন্য এনেছি, তখন আমাদের কিছু কথা আপনার জানা থাকা ভালো, কারণ এ নিয়ে পরবর্তীতে অনেক প্রশ্নই উঠতে পারে। অবশ্য কথাগুলো খুবই গোপনীয় কথা, আর কেউই জানে না। আপনার ব্যক্তিত্বের অনেক সুখ্যাতি আমি শুনেছি, আর সে সমস্ত খোঁজখবর নিয়েই আমি এসেছি। আপনাকে বলতে আমার কোনো বাধা নেই। তাই এখানকার সবাই জানে পুষ্পরানীর জননী একজন শূদ্রেরই কন্যা। শূদ্রের কন্যাকে আমি বিয়ে করে এনেছি, কিন্তু ঘটনা তা নয় হুজুর। সে একজন বড় ঘরের মেয়ে, তার বাপ মায়েরা খুব উঁচু জাতের হিন্দু। সে কি হুজুর? বিষয় আশয় বলতে আমার পৈতৃক কিছু জমিজিরাত আর একটা দোকান। এখন আমি সংসারী, কিন্তু এককালে আমি মোটেই সংসারী ছিলাম না, অভিনয় করে বেড়াতাম। আমাদের এই ছোট জাতের হিন্দুদের একটা গানের দল ছিল, গানের দলে অভিনয় করতাম আমি। আমরা সংস্কৃত পালা তো জানি নে, বাঙ্গালা পালা গাইতাম। আমার অভিনয় তখন খুব সুনাম ছিল। আমি বাংলা ভাষায় সুন্দর করে পাঠ করতে পারতাম। পাঠ মুখস্থ করার বেলায় অন্য সকলে শুনে শুনে পাঠ মুখস্থ করত, আমি করতাম পড়ে পড়ে। এই পাঠ মুখস্থ করার জন্যেই আমাকে এর ওর কাছে গোপনে কিছু বাংলা পড়া শিখতে হয়। দূর দূরান্তে বিভিন্ন জায়গাতেই অভিনয় করার জন্যে আমার সগোত্রীয়দের তরফ থেকে ডাক আসতো আমার। একসময় তো ৫-৬ বছর একটানা দেশান্তরেই ছিলাম আমি। এই সময়েরই ঘটনা। এক দূরাঞ্চলে আমার অভিনয় দেখে পুষ্পর মা আমার প্রেমে পড়ে হুজুর। বড় জাতের, বড় ঘরের মেয়ে, বিবাহের কোনো সম্ভাবনাই ছিল না। তাই শেষ পর্যন্ত পুষ্পর মাকে চুরি করে নিয়ে সেখান থেকে পালিয়ে এলাম আমি, এবং আমাদের স্বজাদের এক পাড়ায় এসে আমাদের মতে তাকে আমি বিয়ে করলাম। তারপরে তাকে নিয়ে আমারই নিজ গায়ে চলে আসি। তাজ্জব! এরপর তার আর কোনো খোঁজখবর কেউ করেনি। সেও প্রায় 15-16 বছর আগের কথা। সে থেকে ভগবানের কৃপায় সুখেই আছি আমরা। দাস মহাশয়, অত্যন্ত গোপনীয় কথা হুজুর, অনুগ্রহ করে কথাটা গোপন রাখবেন আপনি, এই আমার অনুরোধ। আরে না না, এ নিয়ে কোনো দুর্ভাবনা রাখবেন না। আমি একজন মুসলমান, আর ইমানদার মুসলমান বলে সবাই আমাকে জানে। আমার দ্বারা বেইমানি কিছু হবে না। ঈশ্বর আপনার মঙ্গল করুন। তাহলে এখন বুঝুন হুজুর, মাতা পিতা উভয়ে আমরা কম বেশি কিছু লেখাপড়া জানি। মেয়েকে আমরা নিরক্ষর রাখি কোন প্রাণে? ঠিক ঠিক। পুষ্পর মায়ের আশা, লেখাপড়া শিখলে পুষ্প ভালো পাত্রে বিয়ে হবে। কোথায় কি হবে তা ভগবান জানেন, আমাদের কাজ আমরা করে যাই।
অবশ্যই অবশ্যই। তাহলে রাজি হলেন তো হুজুর? মানে পুষ্পকে শিক্ষাদানে ওস্তাদ সাহেব এবার নির্মল হাসি হেসে বললেন, আহা, এ নিয়ে এত সংকোচবোধ করছেন কেন? শিক্ষাদানেই আমার আনন্দ। আগামীকাল থেকে পুষ্পকে পাঠিয়ে দিন। আমি আমার সীমিত বিদ্যার যতটা সম্ভব সবটুকুই তাকে শেখাবার চেষ্টা করব। রজনীকান্ত খুশি হয়ে বললেন, তাহলে দক্ষিণাটা হুজুর? প্রবল বেগে বাধা দিয়ে উস্তাদ সাহেব বললেন, উহু উহু, ওসব কিছু লাগবে না। লেখাপড়া তার চলতে থাকুক, বিদ্যা অর্জন শেষ হোক, তখন যদি একান্তই কিছু দিতে চান দেবেন, এখন কোনো দক্ষিণার কথা নেই। সত্যিই আপনি মহৎ ব্যক্তি হুজুর। তাহলে আগামীকাল কোন সময় পুষ্প এখানে আসবে? এই সময়ই, মানে এই বেলাতে। ও বেলাতে অনেক ভিড়, অনেক ছেলে মেয়ে পড়তে আসে ও বেলায়। এ বেলাটাই নিরিবিলি। একমাত্র ওই রাজু ছাড়া আর কাউকে আমি এ বেলায় পড়াইনি। রাজুও খুব ভালো ছেলে, সাত চড়ে রা শব্দ করে না। দুজনকে দূরে দূরে দুই পাশে বসে সুন্দর করে পড়ানো যাবে, কোনো অসুবিধা হবে না। রজনীকান্ত হস্তচিত্তে বললেন, হুজুরের কল্যাণ হোক। তাহলে আমরা এখন আসি হুজুর। হ্যাঁ, আসবেন বই কি, তবে পুষ্পকে ডাক দিন, ওর কাছে দু চার কথা জেনে নেই। রজনীকান্তের ডাকে পুষ্প এসে পুনরায় হাজির হল। ওস্তাদ সাহেব পুষ্পকে প্রশ্ন করে তার পাঠের অগ্রগতি সম্পর্কে কিছু কথা জেনে নিলেন। এরপর বিদায়ের অনুমতি জ্ঞাপন করলে পুষ্প ও রজনীকান্ত উভয়ে ওস্তাদকে সালাম জানিয়ে বিদায় নিলেন। একসাথে ও পাশাপাশি উভয়ের বিদ্যাশিক্ষা চলতে লাগল। ওস্তাদের দহলিজের প্রশস্ত মেঝের একপাশে ফরাসের উপর রাজু এবং অন্য পাশে অন্য এক ফরাসের উপর পুষ্পরানী বসে পাঠ গ্রহণ করতে লাগলেন। পুষ্পরানীকে সবক দিতে বসে ওস্তাদ সাহেব দেখলেন পুষ্পরানী বাংলা ভাষায় সত্যি সত্যি অনেকখানি অগ্রসর হয়ে আছে। এছাড়া আরও দেখলেন পুষ্পরানী যেমনই মেধাবী, বিদ্যাশিক্ষায় তেমনই সে এক আগ্রহী তালেবে এলেম। ওস্তাদ সাহেব যার পর্ণায় খুশি হলেন এবং খোশ দিলে পুষ্পরানীকে এলেম শিক্ষা দিতে লাগলেন। পুষ্পরানী তরতর করে সবকের পর সবক পার হয়ে যেতে লাগল। রাজু ছিলেন একই রকম মেধাবী, আগ্রহী তালেবে এলেম। এ দুজনকে শিক্ষা দিতে গিয়ে ওস্তাদ সাহেব এতই স্বাচ্ছন্দ্য আর তৃপ্তিবোধ করতে লাগলেন যে শিক্ষাদানের কাজে এমন তৃপ্তি অন্য কোনো তালেবে এলেমের বেলায় তিনি কখনো পাননি। আদবে আচরণে মনোমুগ্ধকর এই দুই ছাত্রছাত্রীর প্রতি তিনি অচিরে আকৃষ্ট হলেন এবং আপন সন্তানবৎ এই দুটিকে তিনি স্নেহভরে বিদ্যা শিক্ষা দিতে লাগলেন। একনিষ্ঠ ছাত্রছাত্রীর মতো উভয়ে নীরবে পাঠ গ্রহণ করতে লাগলেন। পুঁথিপত্র হাতে নিয়ে ওস্তাদের গৃহে পুষ্পরানী প্রথম যেদিন পড়তে এলো, সেদিনও রাজু তাকে আর এক ঝলক তন্ময় হয়ে দেখেছিলেন। তার অপরূপ শ্রী আর বিনম্র স্বভাব দেখে সেদিনও তিনি অনেকখানি বিমোহিত হয়ে গিয়েছিলেন। কিন্তু পরক্ষণে তিনি নিজেকে সামলে নিয়ে নিজ পাঠে মনোনিয়োগ করেন এবং সেই থেকে পুষ্পর প্রতি আর কোনো উৎসাহ প্রকাশ না করে নিজের পাঠ নিয়েই তন্ময় হয়ে রইলেন। রাজুর সুদর্শন চেহারায় ছোঁয়া কিশোরী পুষ্পারানীর দিলেও প্রথম দিনেই লাগে। এক অজ্ঞাত শিহরণে তার দিলও কিঞ্চিত শিহরিত হয়। লজ্জাপতি পুষ্প এতে করে আরও অধিক লজ্জিত হয়ে ওঠে। সবক নিতে এসে প্রথম দিন আবার রাজুর উপর নজর পড়ায় পুষ্পরানী অনেকখানি আড়ষ্ট হয়ে যায়। শরমেয় শঙ্কায় তার কিশোরী অন্তর টিপটিপ করে ওঠে। আর চোখে বার কয়েক রাজুর দিকে চেয়ে থেকেও দৃষ্টি ফিরিয়ে নিয়ে পাঠ নিতে বসে এবং পাঠ গ্রহণের মধ্য দিয়ে নিজের জড়তা সে সামলে নেয়। অতপর রাজুর তরফ থেকে আর কোনো ভূমিকা কিছু না থাকায় এবং রাজুকে সুবোধ নিরীহ মানুষ মনে হয়, পুষ্পর দিলের দ্বিধা সংকোচ আস্তে আস্তে তামামি দূরীভূত হয়ে গেল। সহজ ও নিঃশঙ্ক চিত্তে সে তার দৈনন্দিন পাঠ শিক্ষা করতে লাগল। এক কক্ষে এক ওস্তাদের ছাত্রী হয়েও রাজু পুষ্প কিছুদিন পরস্পর পরস্পরের কাছে অপরিচিতই রয়ে গেলেন। দিন কেটে যেতে লাগল, কিন্তু সময় বড় রহস্যময়। দিন যতই অতিবাহিত হতে লাগল, অপরিচিতের বেড়াও তাদের দিনে দিনে তত জীর্ণ হয়ে পড়তে লাগল। মানুষ সামাজিক জীব। শুরু হলো চোখাচোখি, টুকিটাকি বাতচিত, বই পুস্তক দেয়া নেয়া এবং শেষ পর্যন্ত অবারিত গল্পালাপ, উচ্ছল হাসাহাসি বেড়ার বালায় একদম উধাও হয়ে গেল। তখন ভাই বোনের মতো উভয়কে নিঃসংকোচ ও দ্বিধামুক্ত দেখে ব্যস্ততার সময় ওস্তাদ সাহেব পুষ্পরানীর সবকের ভার মাঝে মাঝে রাজুর উপর দিতে লাগলেন। দূর এলো কাছে, অন্তর হল অন্তরঙ্গ।
নির্জন ও নিভৃতে একান্ত কাছাকাছি দুই কিশোর কিশোরের হৃদয়ে প্রকৃতির অমোঘ বিধানে অন্তরঙ্গতার উর্বরতায় প্রেমের বীজ অঙ্কুরিত হয়ে গেল। এগিয়ে চলল সময়, এগিয়ে চলল তালেব এলেমদের এলেম, বেড়ে চলল বয়স, গভীর থেকে গভীরতর হতে লাগল প্রেম। আটকে কিছুই রইল না, আটকে রইল শুধু রজনীকান্ত দাসের স্বাভাবিক জীবনযাত্রা। কন্যাকে এলেম শিক্ষা দেওয়ার খবর অল্প দিনেই জানাজানি হয়ে গেল। তেড়ে এলেন সমাজপতিরা। নয়নচাঁদ রায়ের জীবদ্দশায় নয়নচাঁদ রায় নিজেই ছিলেন ওই এলাকার সমাজপতি। তার মৃত্যুর পর তার এক জ্ঞাতি ভ্রাতা ভুবনচাঁদ রায় সমাজপতির আসন দখল করে বসলেন। ভুবন রায়ের বিদ্যা ছিল অল্প, জ্ঞানশাস্ত্র সীমিত, কিন্তু তার কূটবুদ্ধি ছিল অপরিসীম। নয়নচাঁদ রায়ের বিষয়বৃত্তের সিংহভাগ এই ভুবন রায় গ্রাস করে নেয়। এছাড়াও অসৎ উপায়ে আরও কিছু বিষয়বৃত্ত আগেও তার অর্জন করা ছিল। এই বিষয়বৃত্তের কিঞ্চিত হাড় কাটা ছড়িয়ে তিনি স্থানীয় ব্রাহ্মণকুল এবং শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের হাত করে ফেললেন এবং একসাথে মোড়ল সমাজপতি শাস্ত্রপতি হয়ে দুরন্ত দাপটে সমাজ শাসন করতে লাগলেন। শাস্ত্রীয় বিধানবুদ্ধি বাতলিয়ে দেওয়ার জন্যে তার পাশে এসে দাঁড়ালেন তারই পেটো এক শাস্ত্রবিদ ব্রাহ্মণ এবং ওই অঞ্চলের প্রধান পুরোহিত বল্লভ ঠাকুর। বীরজাওয়ানের প্রধান মন্দিরের পূজারী ছিলেন তিনি এবং তারই দেয়া পাতিবিধান ওই অঞ্চলে চূড়ান্ত বলে বিবেচিত হতো। তারই পরামর্শক্রমে ভুবন রায় ধর্মীয় অনুশাসনগুলি কার্যকর করতেন। সুবিধাভোগের উদ্দেশ্যে আশেপাশের সমাজপতি ব্রাহ্মণ পণ্ডিতগণও সৌর জগতের মতো ভুবন রায়কে কেন্দ্র করে এক দুর্ভেদ্য পরিমণ্ডল সৃষ্টি করে ফেললেন। এই পরিমণ্ডলের ইচ্ছার এবং আদেশের বাইরে যাওয়ার ক্ষমতা ব্যাপক ওই এলাকার একজনেরও ছিল না। বাইরে গেলেন রজনীকান্ত দাস, নগণ্য এক শূদ্র। প্রলয় আর পিছিয়ে থাকতে পারে? শাস্ত্রীয় বিধানের মাথায় পদাঘাত করে রজনীকান্ত দাস তার কন্যাকে বিদ্যা শিক্ষা দিচ্ছে, শূদ্র হয়ে জ্ঞান অর্জন করছে, এ খবর সমাজপতিদের কানে গিয়ে পৌঁছা মাত্র ক্রোধে তারা দাও দাও করে জ্বলে উঠলেন। ভুবন রায় গর্জে উঠে বললেন, রজনীকে বোলাও। রজনীকান্ত হাজির হলে ভুবন রায় সহ সমাজপতিরা একসাথে হুঙ্কার দিয়ে উঠলেন। বিপুল আস্ফালনের সাথে তারা তাকে ঘিরে নিয়ে বসলেন, নরকের ভয় দেখালেন, কঠোর শাস্তিভোগের প্রসঙ্গাদি টানলেন। কিন্তু রজনীকান্ত এসে ওই যে মাথা নিচু করে দাঁড়ালেন, ওইভাবেই চুপচাপ রইলেন। বিপুল শাসন গর্জন ভীতি প্রদর্শন সত্ত্বেও তিনি মাথাও তুললেন না, কথাও বললেন না। কন্যার বিদ্যাশিক্ষা বন্ধ করে প্রায়শ্চিত করার প্রশ্নে তিনি শুধু মাথা নেড়ে অসম্মতি জানালেন। এতে সমাজপতিরা গোস্বায় ফেটে পড়লেন। তখনই তারা রজনীকে নরকের যাত্রী রূপে চিহ্নিত করলেন, সমাজচ্যুত করলেন এবং এক ঘরে করে সবার সাথে তার চলাচল বন্ধ করে দিলেন। রজনীকান্ত নিঃসঙ্গ হয়ে গেলেন। অন্যেরা তো নয়, তার প্রতিবেশী নমশূদ্রেরাও সমাজপতিদের ভয়ে রজনীকান্তের সাথে ওঠা বসা, কথাবার্তা, লেনদেন বন্ধ করে দিল এবং সর্বতোভাবে তাকে এড়িয়ে চলতে লাগল। এতে করে রজনীকান্তের দোকানের কেনাবেচাও বন্ধ হয়ে গেল। স্থানীয়ভাবে আর কোনো খদ্দের না পেয়ে রজনীকান্ত দোকানের পসরা ঘাড়ে তুলে নিয়ে বিভিন্ন হাটে গিয়ে দোকান খুলে বসতে লাগলেন এবং কিছু ভিন্ন এলাকার লোকের কাছে আর মুসলমান খদ্দেরদের কাছে যা কিছু বেচাকেনা হতে লাগলো তাই দিয়ে কষ্টে সৃষ্টে জীবনযাপন করতে লাগলেন। তবু তিনি কন্যা আর লেখাপড়া বন্ধ করে দিলেন না। রজনীকান্ত অনড় রইল দেখে সমাজপতিরা জ্বলে পড়ে মরতে লাগল। আর তাই তারা তাকে ওই এক ঘরে করে নীরব রইল না, ভিটেমাটি থেকে উচ্ছেদ করার গর্জন এবং জানের হুমকি প্রদান সহ তার উপর নানাভাবে অত্যাচার জুলুম চালাতে লাগলেন। অসহ্য হয়ে ওঠায় রজনীকান্ত স্থানীয় প্রশাসনের শরণাপন্ন হলেন। প্রশাসন থেকে সমাজপতিদের উপর নির্দেশ এলো তাদের ধর্ম শাস্ত্রমতে রজনীকান্তকে তারা জাতিচ্যুত সমাজচ্যুত এক ঘরে আটক আবদ্ধ বা তাদের সমাজ জামাত থেকে যত প্রকারে বহিষ্কার বিচ্যুত করা যায় তা তারা করতে পারবেন, কিন্তু স্রেফ কন্যাকে বিদ্যা শিক্ষা দেওয়ার জন্যেই তার জানমালের উপর হস্তক্ষেপ করলে তারা রাষ্ট্রের কানুন অনুযায়ী দণ্ডনীয় হবেন। কারণ জাতি ধর্ম নির্বিশেষে সকল প্রকার জানমাল হেফাজত করার দায়িত্ব সুলতানের। সহমরণ বা ওই জাতীয় তাদের নিগূঢ় ধর্মীয় বিধি ব্যবস্থার উপর অবশ্য রাষ্ট্রীয় কানুন কার্যকর হবে না। এতে করে নিঃসঙ্গ এবং বান্ধবহীন হলেও রজনীকান্তের জানমালের উপর অতিরিক্ত উৎপাত জুলুম অনেকখানি প্রশমিত হল এবং পুষ্পরানীর পড়াশোনা
পূর্ববৎ চলতে লাগল। আসরের নামাজের আজান অনেক আগেই পড়েছিল। এই পর্যন্ত বর্ণনা করতে রেজা খান ও শাহজাদা দাউদ খান খেয়াল করে দেখলেন জামাতের নামাজ ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। এটা খেয়াল হতেই তারা তড়িঘড়ি উঠে গিয়ে মুরাদ খানের দপ্তর কক্ষে আসরের নামাজ আদায় করলেন এবং তৎপরে তারা পুনরায় এসে পূর্বস্থানে বসলেন। রেজা খানের কাহিনীর শেষাংশ শোনার জন্যে শাহজাদা দাউদ খান উদ্গ্রীব হয়েছিলেন। ফিরে এসে বসেই তিনি প্রশ্ন করলেন, তারপর চাচা, তারপর কি হল?